আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে রুমা আক্তার। রুমা আক্তার। রুমা, আনুমানিক বয়স কত হতে পারে? 23 বছর বয়স। আচ্ছা, আপনি যে গল্পটা বলতে এসছেন এখানে, সেই গল্পটা মূলত আপনার জীবনকে ঘিরে এবং তার চাইতেও বেশি হচ্ছে আমাদের সবার জীবনকে ঘিরে। তো আমি কেন এই কথাটা বলছি, যখন গল্পের ভিতরে আমরা ধারাবাহিকভাবে যাব তখন হয়তো বুঝতে পারবো। জি, আপনি শুরু করুন যেখান থেকে বলতে চান। প্রথমে বলতে চাই, যেহেতু আমার বাবাকে নিয়ে গল্প, আমার বাবার ফার্স্ট যে আমি তো ছোট থেকে হয়তো বাবার কিছু জানি না, যেহেতু আমার যতক্ষণ মানে বুঝ হয়েছে বা বুঝতে পেরেছি, আমার বাবা সংসারের ছিল বড় ছেলে। আর বিশেষ করে সংসারে বড় ছেলেরা দেখা যায় যে সংসারের ভূমিকা একটু বেশি থাকে। তো বাবা যেহেতু সংসারে বড় ছেলে ছিল, অনেক আগেই আমার বাবা ঢাকায় চলে আসে। আমার মা, আমরা সবাই ঢাকায় ছিলাম। তো দেখা যায় আমার দাদু ফ্যামিলিকে দেখা যায় যে যতটুকু আর্থিক পারছে সহযোগিতা করছে। তো এক পর্যায়ে আমার আম্মুও চাকরি করতো, তো আব্বু একটু মানে বাবা মা পাগল ছিল বেশি। তো বাবা মা পাগল ছিল, তো আব্বু দেখা যায় যে আমার আম্মুর বেতনে যে টাকাটা পেত সেটাও আমার আব্বু দেখা যায় আমার দাদুকে দিয়ে দিত। আচ্ছা। তো এক সময় এটা নিয়ে মানে ফ্যামিলিগতভাবে আমার মা আমার বাবার মধ্যে মানে ভালো একটা সম্পর্ক ছিল না। যে আমার মা বলতো যে তুমি তোমার ফ্যামিলিকে সাপোর্ট করতেছো ঠিক আছে, কিন্তু তুমি নিজের জন্য কিছু করো। রাইট। নিজের জন্য যদি কিছু না করো, তুমি দেখা যায় তোমার ভবিষ্যতে গিয়ে তোমার ছেলে মেয়ে বড় হয়ে গেলে তুমি শূন্য থাকবা। আমার বাবা তখন বলে যে দেখো, আমি সংসারের বড় ছেলে, আমি তো সংসারটাকে দেখবো। যখন আমার কিছু থাকবে না, আমার ভাই বোন আমার বাবা মা আমাকে দেখবে, আমার যদি কিছু না থাকে। তো এভাবেই চলতে চলতে এক পর্যায়ে দেখা যায় যে আমার মা, আমরা তো 2 বোন ছিলাম, তো আমার ছোট ভাই যখন হয় তখন আমরা আমাদের নানার বাসায় থাকি। বাসায় থাকার পরও একটু মানে পারিবারিক কলহর কারণে, ঝগড়াঝাটির কারণে আমার মা নানার বাড়িতে থাকে। নানি বলছিল যে তুমি এই জায়গায় থাকো। তো আমাদের 2 বোনকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়, তো আমরা ওখানেই থাকি। আমার বাবা তখন চাকরি করে বেতন নিয়ে বাসায় যায়, তো টাকা পয়সা দাদুকে দেয়। তো আম্মু কিছু টাকা চায় আমার বাবার কাছ থেকে, যে তুমি আমাকে কিছু টাকা দাও। তো আব্বু টাকা দেয় না, বললো যে তুমি টাকা নিয়ে কি করবা। তো এভাবে বলে চলে। তো আমার আম্মু রাগ করে বলছিল, আচ্ছা যাও তুমি ঢাকায় যা, দেখবা তোমার চাকরি নাই, কারণ তুমি তো বাবা মাকে দিয়ে দিবা, আমিও তো তোমার স্ত্রী, তো আমার প্রতি তো তোমার দায়িত্ব আছে। তো পরে আব্বু তো মানে ওইখান থেকে চলে এসে ঢাকায় আসার পরে আব্বু চাকরি চলে যায়। তখন 80 জন নাকি ছাঁটাই করছিল, তার মধ্যে আব্বুও পড়ছে। আচ্ছা, বাবা কি করতেন আপনার? আব্বু তখন মানে গার্মেন্টসে চাকরি করতেন, একটা পোস্টে চাকরি করতেন। তো যখন আব্বু আসার পরে দেখে আব্বুকে ছাঁটাই করে, তো আব্বু চাকরি ছিল না। তো নানি বলছিল যে তুমি এখানেই থাকো। তো কিছুদিন পর নানি মারা যায়। আচ্ছা। নানি মারা যাওয়ার পরে ওখানে মানে আমাদের খুবই কষ্ট বলতে কি, নানি মারা যায় মাটি দেওয়ার পরে সকালে বিকাল হতেই পরে আমার মেজো মামা বলে যে তোমরা তো তোর এই 3 বাচ্চা, তোকে নিয়ে আমরা পালতে পারবো না। তো পরে আমার মা খুব ভেঙে পড়ে, খুব কান্নাকাটি করে। তো আম্মুর এক চাচি ছিল, চাচি পরে থাকতে দেয় আমাদেরকে। ওইখানেই আমরা অনেক দিন ছিলাম। পরে আব্বু চাকরি চলে যাওয়ার পর আব্বু পরে ওই চাচির বাসায় থাকতো। তো যেহেতু আম্মু আগে একটা সিগারেট কোম্পানিতে চাকরি করতো আমার মা, তো ওখান থেকে খবর পাওয়ার পরে ওনারা আবার কীভাবে খোঁজ করতে আমার আম্মুর অ্যাড্রেস নেওয়ার পর আম্মুকে আবার খুঁজে বের করে। আম্মু আগে ভালো একটা ছিল, তো এমপ্লয়ি ছিল। পরে ওইখান থেকে আম্মুকে যখন ডাকা হয়, পরে ওইখান থেকে আম্মুকে নিয়ে যায়। আব্বু যেহেতু চাকরি ছিল না, পরে তখন আম্মু চাকরি করে, আমাদের লেখাপড়ার খরচ। তারপরে আমি তখন অনেক ছোট ছিলাম, তো আমার কাছে আমার ভাই 6 মাস ওর বয়স, আমার কাছে রেখে আম্মু চাকরি করতো। আর আব্বু দেখা যায় চাকরির জন্য অনেক খোঁজাখুঁজি করতো, অনেক করতো, আব্বু চাকরি হচ্ছে না। তারপরে এই যে সাইটে কাজ করে টাকা পয়সা পাইতো, ওইটা দিয়ে হাত খরচ চলাইতো, করতো, আম্মুর কাছ থেকে নিত। এভাবে করতে করতে এক সময় দেখা যায় আমার বড় বোন তো বড় হয়ে যায়, ও তখন ক্লাস 10-এ পড়ে, টেস্ট পরীক্ষা দিবে। আমি তখন মনে হয় ক্লাস 8-এ পড়ি। তো ভাইটা যখন 1 বছর হয়ে যায়, তখন আম্মু ওকে বাসায় পেটে দেয়, আমার দাদু বাসায়। আমাদের খরচ দিয়ে দেয় প্রতি মাসে আমরা দাদির কাছে থাকি। তো এক সময় দেখা যায় যে আমরা 2 বোনে যেহেতু লেখাপড়া করতাম, আমাদের 10টার দিকে স্কুলে চলে যেতে হতো। তারপরে তো দেখা যায় যে আম্মু যখন চলে আসে বাসায়, আমার আপু টেস্ট পরীক্ষার সময় মাথা ঘুরে পড়ে যায়। তো আমার আম্মু বলে যে আমি তো প্রতি মাসে বাচ্চাদের খাবার টাকা দিয়ে দিই, তো আমার বাচ্চা কেন মাথা ঘুরে পড়ে যাবে, কি সমস্যা। তো পরে মানে আম্মু বাসায় যাওয়ার পরে জানতে পারে যে আমাদের খাওয়া দাওয়া সেরকম ঠিক মতো হচ্ছিল না, যার কারণে এই অবস্থা। তো আম্মু বলছে আমি তো পরিশ্রম করি বাচ্চাদের জন্য, যদি বাচ্চারা ঠিক মতো খাওয়া দাওয়া করতে না পারে, দেখা যায় সকালে না খেয়ে যায় 3টা-4টার দিকে এসে খায়, তাহলে তো ওদের শরীর খারাপ হবেই। আম্মু পরে চাকরি ছেড়ে দিয়ে চলে আসে আমাদের 2 বোনের জন্য, আমার ছোট ভাইয়ের জন্য। বাসায় আসার পরে
বাসায় থাকে আম্মু, আমাদের সাথে থাকে। তো এক পর্যায়ে আমার দাদু খুব অসুস্থ হয়ে যায়। আমার আব্বু তো চাকরি ছিল না, আমার চাচা চাকরি করতো তখন। চাচা চাকরি করতো, তো আমার চাচা কিছু আমার দাদুর মানে ট্রিটমেন্টের টাকা দিছিল। টাকা বলতে কি ট্রিটমেন্ট করছে, যেহেতু আমার আব্বু চাকরি ছিল না, আব্বু সেভাবে হেল্প করতে পারেনি। তো পরে আমরা বাসা থেকে বলি যে আব্বু তুমি চাকরিতে যাও, তুমি কিছু টাকা পয়সা দিলে দাদারও ইয়া হবে, মানে ট্রিটমেন্টে কাজে লাগবে। তো আমার চাচা ফুফু সবাই বলে যে তুই এখানেই থাক, বাবার দেখাশোনা করিস, আর তোর রেজাল্ট তো টাকা দিচ্ছে আমার ছোট চাচার নাম। তো এভাবে তো আব্বু বাসায় থাকে, আমার দাদা দেখাশোনা করে, হসপিটালে এই যে দৌড়াদৌড়ি করা লাগে সব কিছু করে। তো শেষ পর্যন্ত আমার দাদা, যেহেতু আমার চাচা কিছু টাকা দেয় ট্রিটমেন্টের জন্য, শেষ পর্যায়ে আমার দাদুর যে জমিগুলো ছিল 3 বোন মানে আমার ফুপুরা মিলে মানে আমার চাচাকে শেষ পর্যন্ত লিখে দেয়, বলে যে তুই এত টাকা পয়সা খরচ করলি, তোরও তো ভবিষ্যৎ আছে। তো যখন লিখে দেয়, এটা আমার মা কীভাবে জানি বুঝতে পারে। তো আমার মা বলে যে আমরা যে এতদিন দিছি আমরা তো কখনো বলি নাই, তো আজকে আমাদেরকে ভিটা ছাড়া করানো কেন হচ্ছে? আজকে হয়তো ওর বাবার চাকরি না থাকতে পারে, এই জন্য কি আমরা আমার শ্বশুরের ভিটা থেকে আমরা বঞ্চিত? আর ও তো ছোট ছিল, ও তো ইনকাম করা শুরু করছে কেবল, কিন্তু এতদিন তো আমরা টাকা দিছি সংসারে। তো এক পর্যায়ে যখন এরকম হয়, এরকম ঝগড়াঝাটি হওয়ার পরে তো আমাদের সংসারটাও খুব চলতেছিল না, যেহেতু 3 ভাই বোন আমরা, আম্মু তারপর বাবা, খুব কষ্ট করে চলতাম আমরা। পরে এক পর্যায়ে আব্বুকে আমরা সিদ্ধান্ত নিলাম আব্বুকে ঢাকায় পাঠিয়ে দিব আমরা। তো আব্বুকে যখন আমরা ঢাকায় পাঠিয়ে দিব, তখন আব্বু আসার সময় খুব কান্নাকাটি করে, আমাদের 3 ভাই বোনকে জড়াই ধরে খুব কান্না করে। আপনি বড় পরিবারের? আমি ছোট, আমার বড় বোন আছে আমি, তারপর আমার ছোট হচ্ছে ভাইটা, আমরা 2 বোন 1 ভাই। কান্নাকাটি কেন করছিল? মানে আমাদের ছেড়ে আব্বু অনেকদিন একসাথে ছিল, আসতে চাচ্ছিল না, খুব কান্নাকাটি করতেছিল। কতদিন আগের ঘটনা এটা? প্রায় 10-12 বছর আগের কথা। তো আব্বু তখন ঢাকায় চলে আসে, তখন বেতন খুবই কম ছিল। যখন আগে যেহেতু আব্বু ভালো একটা চাকরি করতো, বেতন বেশি পাইতো, এখন আসার পরে আব্বু মানে একটা ছোট পোস্টে ঢুকে, আমি বলতে চাচ্ছি না পোস্টটা, তো ওখান থেকে কিছু টাকা দিত, আমরা খুব কষ্ট করে চলতাম, ওটাতে লেখাপড়া খাওয়া দাওয়া খুব কষ্ট হইতো। রাইট। তো চলতে চলতে এভাবেই দেখা যায় আব্বুরও যখন একটু ইয়া হচ্ছিল, বেতন টেতনও বাড়ছিল, তারপর আমি বড় হয়ে গেলাম, বড় বোনকে বিয়ে দিয়ে দিল। তারপর আম্মু একটা মানে ছোট মোটো চাকরি করতো আপনার হেলথের, ওই যে যারা আছে যে গর্ভবতী মা, তারপর কিশোরী, এদের নিয়ে একটা মিটিং করতো, ওগুলা নিয়ে আম্মু ইয়া করছিল, ওরা ওখান থেকে জয়েন্ট করায়। তো ওখানে আম্মু পাড়ায় চাকরি করতো, মানে দেখাশোনা করতো। তো আমি যখন ইন্টার পাস করি, তো ওই পোস্ট একটা খালি হওয়ার পরে আমি আবার ওইখানে অ্যাপ্লাই করে ফেলি, যে আমি বাসায় আছি করি। অ্যাপ্লাই করার পরে তো ওইখানে আমিও মানে আমাকেও সিলেক্ট করে। আপনি কিসে পড়েন নাকি পড়াশোনা ছেড়ে দিয়েছেন? আমি ইন্টার পাস করছি তখন। ইন্টার পাস করেছেন? ওকে। ইন্টার পাস করছি, ইন্টার পাস করার পরে তো ওইখানে অ্যাপ্লাই করি, মানে এমনিতেই অ্যাপ্লাই করছি, যেহেতু খালি আছে আম্মু বলতেছে করো। তা আমি জানি যে আম্মু যেহেতু আছে, মা মেয়েকে একসাথে তো নিবে না, তাও আবার করলাম। করার পরে পরীক্ষা যখন হইলো, ভাইবা হইলো, তো দেখা যায় সবগুলোতে আমি 100 পাই। তো ওনারা আমাকে আর ছাঁটাই করতে পারে না, আমাকে জয়েন দেয়। তো আম্মু ছিল 1 নাম্বার ওয়াটে, আমি তখন 2 নাম্বার ওয়াটে। তো মোটামুটি দেখা যায় যে তখন আমার আব্বু সংসারে টাকা দিত বলতে আমার মা জানতো না। আমার মা জানলে দেখা যায় যে আম্মু বলতো যে তোমাকে তো তোমার বাবা মা কিছুই দেয় নাই, তো তুমি এত করো কেন? ও তো বলছে যে ও সব কিছু লিখে নিয়েছে, ও সারা জীবন দেখবে বাবা মাকে, সে জায়গায় তোমার বাবা গাছ বিক্রি করতেছে, কেয়ারের টাকা পাচ্ছে, এখানে পাচ্ছে ওখানে পাচ্ছে, ওগুলো দিয়ে খরচ চালাচ্ছে, তা তুমি কেন দিবা? এভাবে আমার আব্বুকে বলো। তো এই জন্য আব্বু মানে দিত, দাদাকে টাকা দিত, তারপরে দাদিকে টাকা দিত। তো এটা দেখা যায় যে আম্মু জানতো না, অনেক সময় জানতো, অনেক সময় জানতো না। তা আম্মু জানলেও পরে আবার বলতো যে যেহেতু বাবা মা দেখ, সমস্যা নেই, দেখ। কিন্তু আম্মুর ভিতরে কষ্ট ছিল যে আমি আমার টাকাটা সহ সে সংসারে দিছে, কিন্তু আমি তো আমার শ্বশুরের কিছুই পাইলাম না, আমাকে তো কিছুই দিল না। তো শেষ পর্যায়ে যখন আব্বু মানে এরকম করে, আমিও চাকরি করে, আম্মুও চাকরি করে, তা আব্বু মানে আমাদের সংসারটা খুব সুন্দর চলছিল। মানে আমরা কিছু জমি কিনি, যেহেতু দাদু জমি দেয় নাই, তো বাড়ি করার জন্য আমরা এরকম একটা 7 শতক একটা জায়গা কিনি বাড়ি করার জন্য। তারপরে একটা ছোট মোটো 4 শতকের একটা বাঁশের ইয়া কিনি, তো জমি টমি বন্ধক নেই, মানে মোটামুটি চলছিল। এভাবেই চলতে চলতে শেষ পর্যন্ত আমার তো পরে বিয়ে হয়ে গেল, আম্মুও দেখা যায় যে চাকরির প্রজেক্ট তো শেষ হয়ে গেল, তো বাবার টাকা দিয়েই চলতো সংসার। তার মাঝখানে আমার বিয়ের আগেই আমার দাদু মারা যায় হঠাৎ করে। হঠাৎ করে বলতে আমার দাদু তো অসুস্থ ছিল, আমার দাদু মারা যায়।
তো মারা যায়। আমি আবার মানে দাদুর খুব সেবা যত্ন করলাম, দাদু আমাকে ছাড়া কিছু বুঝতো না, যেহেতু বাসায় ছিলাম, আমার দাদি একটু ছিল তো আমাকে ছাড়া কিছু বুঝতো না দাদু। ওকে। তো দাদু মারা যখন যায় তখন আব্বু, তার আগের দিন আব্বু আর আমার এই যে বোন জামাই বাসায় যায় দেখে আসে মানে গাড়িতে উঠে চলে আসার পর মানে ঢাকায় পৌঁছায়, খবর পায় যে আমার দাদু মারা গেছে। তো পরে আমার আব্বু আবার ব্যাক করে বাসায় যাওয়ার জন্য, কিন্তু চলে আসার পরে আমার চাচা বলে যে আমার বাবা বাসায় গেলে আমার দাদুকে দেখাবে না। ভালো কথা। তো আব্বু মানে বাসায় যেতে মানে প্রায় 7টা-8টা বাজে, দাদু মারা যায় আপনার জোহরের দিকে, আসরের দিকে মাটি দিয়ে দেয়, তাড়াহুড়া করে মাটি দিয়ে দেয়। তো আব্বু খুব কষ্ট পায় ওই জিনিসটা, আমার গলা ধরে খুব কান্না করে, অটো থেকে নামার সময় খুব কান্না করে। নিয়ে আসে পরে আব্বু মানে চিন্তা করে যে এটা কী করলো, কিন্তু আমার বাবা এত ভালো মানুষ ছিল যে এত কিছু করছে ওনার সাথে। ওনার যে আব্বু যে বাবার 1 শতক জমিও পায় নাই, তবু কখনো ভাইয়ের সাথে ঝগড়া করে নাই, ভাইকে বলে নাই। অত নিয়মিত ভাইয়ের ফোন দিত, যোগাযোগ রাখতো, বোনেদের খোঁজ খবর নিত, মার খোঁজ খবর নিত, সবার। ভাইয়া তারপরে তো আব্বু যায়, পরে আমার দাদুকে তো মাটি দিয়ে দেয়, পরে আমার আব্বু পরে আবার ওখান থেকে তারপরে যে দোয়া পড়ানো হয় সব কিছুতেই, পরে আবার অর্ধেক ভাগ বসায়। তারপর আমার মা বললো যে তুমি ওর সাথে দিবা কেন, ও তো করছে, তুমি তোমার বাবার দোয়া একাই পড়াও। আমার মার কথা ছিল এটা, যে ও তো তোমার বাবার মৃত্যু হয়েছে, মরা মুখটাও তোমাকে দেখতে দেয় নাই তোমার ভাই, তা তুমি ওর সাথে কেন দোয়া পড়াবা? আর বলছে যে আমরা নাকি দেই না, খাওয়াই না, সেই কারণেই ও সবকিছু লিখে নিছে, বাবা লিখে দিছে। তো সে জায়গায় আমাদেরকে অর্ধেক কেন ভাগ বসাচ্ছে? আমরা সবকিছু অর্ধেক দেই, আমাদের কাছ থেকে টাকা পয়সা নেয়, কিন্তু আবার আমাদের সাথেই আবার এরকম করে। তো এটার পরে আমার বাবা আবার বলবে থাক, ওগুলো নিয়ে বলার দরকার নেই। পরে একসাথেই দোয়া কলম পড়ানো হয়। পরে আব্বু আবার দোয়া কলম পড়ানোর পরে ঢাকায় চলে আসে। পরে তো আমার এখানে বিয়ে হয়ে যাওয়ার পরে আব্বু কিছুদিন থেকে বাসায় যেতে চাচ্ছিল, বলছিল যে কতদিন আগের ঘটনা আপনার বিয়ের পরের? বিয়ের পরের বলতে মানে প্রায় 6 মাস থেকে আব্বু বলতেছে আমি বাসায় চলে যাব। আমার শরীরটা, আব্বু তো ডায়াবেটিস ছিল। ওকে, আপনার কত বছর হলো বিয়ে হয়েছে? 2 বছর। 2 বছর মানে 2 বছর আগের ঘটনা? 2 থেকে আড়াই বছর আগে? হ্যাঁ, 2 থেকে আড়াই বছরের ঘটনা এগুলো। তারপরে দেখা যায় যে আব্বু তো বাসায় যেতে চাচ্ছে। তো পরে বাবু যেহেতু আমার ছোট ভাই যেহেতু ছোট, তো ও আবার বলতেছে যে আব্বু বাসায় আসলে আমাদের সংসার কিভাবে চলবে, আমাদের তো বাড়তি কোনো আয় নাই। আব্বু চলে আসলে দেখা যায় আব্বুর একটা আয়, আমার আবার পড়াশোনার খরচ, তারপর আমার মা যেহেতু অসুস্থ, আমার মার খরচ লাগে প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা ওষুধ কিনতে হয়। তো এই জন্য আব্বু একবার বলে যে বাসায় যাবে, একবার বলে যে না যাবো না, একবার বলে বাসায় যাবে। এভাবে করতে ফার্স্ট টাইমে তো দেখা যায় যে আপনার করোনা পরিস্থিতিতে, যে ঈদে করোনা পরিস্থিতি শুরু হয়েছে, আব্বু আবার বাসায় যায়। তো আমার চাচা জমি লিখে দিতে চায়, এই জন্য আব্বু বাসায় যায়। তো জমি লিখে দিতে চায়, পরে বাসায় যাওয়ার পর আমার চাচার বাসায় যায় না, জমি লিখেও দেয় না, পরে আমার আব্বা চলে আসে। তো আমার আম্মু বলছে যে দেশের পরিস্থিতি ভালো না, তুমি বাসায় থাকো, তোমার চাকরি বাকরি করতে হবে না। তো আব্বু চলে এসে বলতেছে দেখো ঈদ পর্যন্ত থাকি, ঈদের বোনাস পাবো, তো আর একটা মাসই তো ঈদ পর্যন্ত থাকি। তো পরে আব্বু ঈদ পর্যন্ত থাকলো। তা তো রোজাতে খুব মানে আব্বু প্রায় 27, 25, 26 রোজায় আমাকে ফোন দিছি, আব্বু কেমন আছো? বলতেছে আমার শরীরটা কেমন জানি ভালো লাগতেছে না, আমি ঠিক মতো খাইতে পারতেছি না। এটা কতদিন আগের ঘটনা? এই 6 মাস আগের ঘটনা? এই যে রোজার ঈদ যে গেল, গত রোজার ঈদ গেল সেই সময় ঘটনা। ওকে। তো বলতেছে আমার শরীরটা খাইতে পারতেছি না। পরে আমি বললাম যে আব্বু তোমার শরীর তো ভালো না, তাহলে তোমার রোজা থাকতে হবে না, পরে তুমি শরীর ভালো হলে কাজা দিয়ে দিও। পরে আব্বু বলতেছে আচ্ছা দেখি, আমি তো খাইতে পারতেছি না ঠিক মতো। এমন করতে ঈদ চলে আসলো। পরে আমি বললাম তুমি না বাসায় যাওয়ার কথা ঈদে, তুমি এখন ওইখানে আছো? পরে বলতেছে হ্যাঁ বাসায় যাওয়ার কথা, তোর চাচার সাথে কথা হয়েছে, তো চাচা নাকি মাইক্রো ভাড়া করবে। তা মাইক্রো ভাড়া করলে আমাকে বলতেছে তুই যাবি? তা আমি বলতেছি আমি এখন যাব না, তুমি যাও, আমি সময় করে যাব। আচ্ছা তাহলে তোর চাচাকে বলি তাহলে একটা বুক করার জন্য সিট। আচ্ছা ঠিক আছে বলো। তো এইভাবে করতে বিকালে, আপনার ঈদের দিন বিকালে আব্বু আবার এখানে যেহেতু ছিল, আব্বু ডিউটিতে ছিল। ঈদের দিন তো সেরকম ডিউটি থাকে না, তা আব্বু এখানে অফিসেই ছিল। ওখান থেকে আব্বুর এক ফ্রেন্ড আব্বুকে আপনার বিরিয়ানি আর আমের আচার এনে দেয়। তো আব্বু আবার বিরিয়ানি আমের আচার খুব পছন্দ করে, ওটা খাওয়ার পরে বিকাল হতে আব্বুর ডায়রিয়া শুরু হয়ে যায়। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর
ডায়রিয়া শুরু হয়ে যায়। তো ওখান থেকে ফোন দেওয়া হয় আমার, যেহেতু আব্বু বোটবাজারে করতো, আপুর বাসা ছিল সাইনবোর্ড কাছাকাছি। তো ফোন দেয় দুলাভাইকে, দুলাভাই ফোন দেয়, তো দুলাভাই পরে রিক্সা নিয়ে যায় আব্বুকে নিয়ে আসে, বাসায় নিয়ে আসার পরে মোটামুটি মানে যে চিকিৎসা করানো দরকার সবকিছু, এই যে আমাদের গ্রাম্য যে ডাক্তার ছিল ওনার সাথে কথা টথা বলে, আর তারপরে হসপিটালে কথা বলে, পিজি হাসপাতাল যেটা আছে না, বাংলাদেশ হাসপাতাল না মেডিকেল বলে, ওটাতে আপুর আবার নন্দিয়া মানে ননদের জামাই, ওনার সাথে কথা বলাতে উনি পরে বলে যে হসপিটালের অবস্থা এখন ভালো না, ওনার তো সেরকম সমস্যা হয়নি, ওষুধ স্যালাইন টেলাইন খাওয়ানো হোক, আর পারলে মানে দেশে যদি যেতে দেশে নিয়ে যাক, কারণ গ্রাম্য ডাক্তার আছে, স্যালাইন টেলাইন দিলে সুস্থ হয়ে যাবে। হাসপাতালের অবস্থা ভালো না বলতে করোনা পরিস্থিতি, তখন করোনা রোগী অনেক বেশি ছিল, করোনার রোগীর খুব কারণে আতঙ্ক ছিল করোনা নিয়ে। ওকে। তো এভাবে বলার পরে আমরা আবার হসপিটালে পরে অ্যাডমিট করি না, আমরা ওই যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ, তারপরে এই যে বমি তো মোটামুটি কমে যায়। তখন আমি কিন্তু এয়ারপোর্টেই রইছি 2 দিন। এয়ারপোর্টে মানে আপনি এয়ারপোর্টে বাসা? আমার বাসা এয়ারপোর্ট, আমার এইখানেই আমি থাকি। আপুর বাসায় যখন আসছে তখন পরে আপু আমাকে ফোন দিয়ে বলতেছে আব্বুর অবস্থা এরকম এরকম। তো আমি আবার এখান থেকে যেতে পারতেছি না, কারণ তখন কোনো বাস বা কোনো কিছু চলে না। আর এয়ারপোর্ট থেকে তো পরে 2 দিন যখন চলে যাও, বলো যে তুই আয়, আব্বু কিছু খাইতে পারতেছে না। তো আমি বলছি যে পায়খানা বমি কমছে। পরে বলতেছে হ্যাঁ পায়খানা বমি কমছে, কিন্তু আব্বু খাইতে পারতেছে না, কেন জানি শরীরটা কেমন জানি কাঁপতেছে, খাইতে পারতেছে না। আমি বলছি যে তাহলে শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে আবার। পরে আমি আবার মানে খুব করে আমি আজকে যাবোই, বের হয়েছি আমি। তো আমার হাজবেন্ড বলছে চলো আমি যাবোই, যেভাবে হোক হেঁটে হইলেও যাবো। পরে বের হয়ে আসার পরে অটো দিয়ে আসার পরে আপনার এয়ারপোর্টে আসার পরে ওখানে মানে পায়ে যে চলায় না রিক্সাগুলো পাই, ওটা পর্যন্ত আমরা আবদুল্লাপুর পর্যন্ত আসার পরে ওখান থেকে অটো নিয়ে পরে আপুর বাসায় যাই। যাওয়ার পরে আমি তো সোমবারে তো ঈদ হইছে, সোম মঙ্গল বুধ, আমি মানে বুধবারের দিন বিকালে মানে দুপুর দিকে পৌঁছাই ওখানে আপুর বাসায়। তো যাওয়ার পরে আব্বু যতটুকু করার সেবা যত্ন করলাম, কাপড় চোপড় চেঞ্জ করে দিয়ে খাওয়াই সবকিছুই। তা আব্বু খাইতে পারতেছিল না, তো পরে আমি খিচুড়ি রান্না করে একটু মানে লিকুইড জাতীয় খাবার দেই আব্বুকে, তা আব্বু ওটা আবার খাইতে পারে। তা ওষুধ ঠিক মতো খাওয়াই। তা আব্বু আবার মানে বাড়িতে যেতে চাচ্ছে, তো শেষ পর্যন্ত আমার চাচাকে মানে ফোন দিয়ে, চাচা তো যাবে না, যেহেতু শুনছি আমার আব্বুকে দেখতেও আসে নাই আমার চাচা, যে আসে নাই। তো পর আমি আব্বুকে বলি যে তুমি বাদ দাও না, আঙ্কেল আসবে না আর গাড়িও ঠিক করবে না, তুমি বাসায় যাবে, আমরা অ্যাম্বুলেন্স ঠিক করতেছি। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। তো বৃহস্পতিবার বিকেল হতে তো আমার হাজবেন্ডকে বলা হয়, ও আবার অ্যাম্বুলেন্স ঠিক করে। তো আমি আব্বুকে বলতেছি আব্বু অ্যাম্বুলেন্স তো ঠিক করতেছি, তো বাড়িতে যাব। তো আব্বু বলতেছে বাড়িতে যাব, আর না হলে না হোক, তা আমি কালকে আমাকে অফিসে নিয়ে যাস, কারণ অফিসে নিয়ে গেলে ওখানে ছুটি দেওয়ার পরে 2-3 মাস তো অসুস্থ থাকে, বেতনটা ওরা কাটাবে না, ছুটি নিয়ে তারপর আমাকে তোর বাসায় নিয়ে যাস, আমাকে বলতেছে। আচ্ছা ঠিক আছে, আমার বাসায় যেতে হবে না, আমি তোমাকে বাসায় নিয়ে যাব, গ্রামে নিয়ে যাব। তুমি কতদিন থেকে যেতে চাচ্ছ দেশে নিয়ে যাই, যদি তুমি সুস্থ হও তাহলে পরে আমার বাসায় নিয়ে আসবো। পরে আমি বলতেছে ঠিক আছে। পরে তো বৃহস্পতিবার বিকেল হতে তো চলে আসতে, অ্যাম্বুলেন্সে চলে আসার পরে আমরা তো অ্যাম্বুলেন্সে আব্বুকে আমার হাজবেন্ড ধরে, আমার আব্বু হেঁটেই যায়, হেঁটে যে অ্যাম্বুলেন্সে উঠে। তো অ্যাম্বুলেন্সে ভালো, আমি আর দুলা ভাই সারা রাতে মানে বসেছিলাম, আব্বুকে শোয়ায় নিয়ে গেছি। তো দেখতেছি ভালোই, কিন্তু আব্বুর শরীরটা আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যাচ্ছে, পা গুলো কেমন যেন নিস্তব্ধ হয়। তা আমি দেখতেছি, পরে আব্বুকে স্যালাইন খাওয়াইলাম, ওষুধ টষুধ যা আছে সব খাওয়াইলাম। বলতেছে ক্ষুধা লাগছে, কি খাবো? বলতেছে মালটা খাবো। তা আমি এত রাতে মালটা কোথায় পাবো? তা মালটা তো তোমার খাওয়াও যাবে না, বলতেছি তুমি একটু সুস্থ হও তারপরে খাওয়ানো যাবে। বলছি। পরে পানি টানি খাওয়ানোর পরে তো বাসার দিকে চলে যাই আমরা। বাসায় পৌঁছাতে প্রায় ফজর 4টা বাজে। আচ্ছা, মানে গ্রামের বাড়িতে? হ্যাঁ, গ্রামের বাড়িতে 4টা বাজে। তো ওই সময় আজান দিয়ে দিচ্ছে, আজান দেওয়ার পরে তো আব্বুকে যখন নিয়ে যায়, তো হয়তো অনেকে দেখছে, অনেকে দেখে, অনেকে নামাজ পড়তে যাচ্ছে, আবার দেখা যায় মাইকের আওয়াজ শুনে অনেকে উঠে গেছে ঘুম থেকে। গ্রামের মানুষ তো এমনি তাড়াতাড়ি উঠে, তো অনেকেই দেখতেছে এভাবে। তো আব্বুকে তখন নিয়ে যাচ্ছে, তো আমি অবাক হয়ে গেছি যে আব্বুকে আমার ছোট ভাই দুলাভাই নিয়ে আসছে, আব্বুর পা গুলো নিচে মানে করতেছে, মানে ফেলতে পারতেছে না, মানে দুর্বল হয়ে গেছে। তা আমার মানে খুব খারাপ লাগলো, খুব কষ্ট লাগলো। আমার ছোট ভাই মানে কান্না করে ফেলছে যে আব্বুর এত খারাপ অবস্থা, তুই আমাদেরকে বলিস নেই কেন? মানে তখন কি ডায়রিয়া কোনোভাবেই কন্ট্রোলে আসতেছিল না? ডায়রিয়া কমছে, তারপর ওই অবস্থা? হ্যাঁ। স্যালাইন ট্যালাইন কিছু দিচ্ছিলেন না আপনারা? স্যালাইন ট্যালাইন খাওয়ানো হচ্ছিল, তারপর ওই অবস্থা। হ্যাঁ। তো আব্বুর পা গুলো খুব এরকম, আপুর বাসা থেকে গেল, হেঁটে গেল, এবং
অ্যাম্বুলেন্স থেকে নামার সময় আব্বু পা ফেলতে পারতেছে না। তো আমি আবার মনে করলাম যে রাস্তায় ধাক্কা টাক্কা অনেক খাইছে, তো উনি তো শরীর তো আব্বুর খুব অসুস্থ। বয়স কত ছিল ওনার আনুমানিক? 50 থেকে 52। হ্যাঁ। তা এমন করার পরে আব্বুকে যখন নিয়ে আসে, তারপরে আমিও অবাক হয়ে গেছি যে আব্বু যে মানুষ হেঁটে আসলো তার পা গুলো এরকম কেন, আব্বুর পা গুলো এরকম করতেছে কেন, মানে পা গুলো একদমই চলতেছে না। তো পরে ভেবে নিয়ে আসে আমার দুলা ভাই, পরে আব্বুকে বসায় রেখে আমরা চেয়ারে বসায় রেখে পায়খানা করছিল আব্বু ওই ইয়াতে, তো ওগুলো ধুয়ে দেয়, বালতির পানি নিয়ে ধুয়ে দেয়। তারপরে এইখানে আব্বুকে বসায় রাখায়, পরে আবার অ্যাম্বুলেন্স নিয়ে দুলা ভাই আবার চলে যাবে বাসায়, মানে চলে আসবে গাজীপুরে, দুলা ভাই ডিউটি ছিল, চলে আসবে। এখন অ্যাম্বুলেন্সে যে ভাড়া করছে ওনারা নিয়ে আসার কথা, উনি নিয়ে আসতেছে না, উনি বলতেছে আমি নিয়ে যাব না, আমার আরো আছে রুগী আছে। এটা নিয়ে মানে অনেক কাটাকাটি হচ্ছে, পরে টাকা দিছি তাও নিয়ে আসবে না। এক পর্যায়ে ওনারা মনে অর্ধেক রাস্তায় নিয়ে মানে দুলাভাইকে নামিয়ে দিছে, দুলাভাই চলে আসতেছে বাসায়। তো দুলাভাই এভাবে চলে আসতেছে, তারপরে আমরা আবার বাসায় থাকলাম। পরে বাবুকে বললাম যে আব্বুকে ধুয়ে দিয়ে গরম পানি করে, আম্মু আবার হালকা গরম পানি করে ইয়াটিয়ে দিয়ে পরে আব্বুকে ধুয়ে দিল, বাবু ধুয়ে দিল। তার মধ্যেই আবার আপনার চৌকিদার চলে আসছে, গ্রামে যে চৌকিদার আসছে আমাদের পাড়ার লোক তো 2-1 জানছে, দেখছে, তো চলে আসে। পরে ওই চৌকিদার মানে অনেক কথা বলতেছে বাইরে থেকে, আমরা ভিতরে বাসার ভিতরে, ওনারা বাইরে থেকে কথা বলতেছে। তো এইভাবে কথা বলতেছে। তারপরে আম্মু বলতেছে দেখেন আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা বাসায় আসেন। মানে চৌকিদার কথা বলতেছে, মানে গ্রামের লোকজন সন্দেহ করতেছে আপনার বাবার করোনা হলো কিনা, আর আমরা মানে গ্রামের লোক সবাই খেপে গেছে, আমরা আব্বুকে বাসায় নিয়ে গেলাম কেন, দেশের বাড়িতে কেন নিয়ে গেলাম। আচ্ছা। মানে এটা নিয়ে ওদের খুবই যে করোনা হয়েছে দেশে নিয়ে আসছে, তাহলে এখন আমরা সবাই মরে যাব, মানে তাদের ভিতরে এরকম একটা কাজ করতেছিল, আতঙ্ক কাজ করতেছিল। পরে আম্মু বলে, আমিও কথা বলি যে দেখেন আমরা তো বের হচ্ছি না, আর আপনাদের যদি ভয় থাকে আপনারা ভিতরে এসে আব্বুর সাথে কথা বলতে পারেন, এবং আব্বুর যে কাপড় চোপড়গুলো আমরা খুলে রাখছি ওগুলো তো পায়খানা এখনো লেগে আছে, আপনারা চাইলে এটা দেখতে পারেন, চেক করতে পারেন যে আসলে সে করোনা পেশেন্ট। কিন্তু বাসার ভিতরে আসে না। পরে বলতেছে যে আপনারা তো সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, তা আপনাদের কথা তো আমরা বিশ্বাস করি। তো ও চৌকিদার এইভাবে বলে চলে যায়। কিন্তু গ্রামের কিছু মানুষ আছে মনে করেন উনি একবারে পুরা পাড়া, যেমন মনে করেন পুরা পাড়া একবার প্রচার করে দেয়, হ্যাঁ রটনা করে দেয়। তো আম্মুকে বলি যে আব্বুকে পরিষ্কার করে দেওয়ার পর ঘরটার পরিষ্কার করলাম, বাবু সহ আমার ছোট ভাই সহ। আম্মুকে বলি যে আব্বুর জন্য খাবার তৈরি করো। আম্মু আবার আব্বুর জন্য সুজি একটু রান্না করে দিছে, খাওয়াইলাম, স্লাইন খাওয়াইলাম, শুয়ে আছে। তা আব্বু খুব নিঃশ্বাস ঘন ঘন নিচ্ছে। আমি আব্বুকে বলছি আব্বু তোমার কি কষ্ট হচ্ছে? পরে বলতেছে না মা, আমার মানে শরীরটা খুব দুর্বল লাগতেছে। আব্বুর তখন জ্ঞান আছে, সবাইকে চিনতেছে, কথাও বলতেছে। আমি কিছু আচ্ছা খুব দুর্বল লাগতেছে। তো আব্বু আসার পরে আম্মু আবার কমিউনিটি ক্লিনিক যে করে, ওই যে টিকা যে দেয়, ওই আঙ্কেলকে আবার ফোন দিছে, ওনার আমার পরিচিত ছিল। আম্মু ফোন দিছে যে এরকম আর আব্বু তো ডায়রিয়া, কি কি ওষুধ খাওয়ানো যাবে বা কি কি খাইলে ভালো হবে। উনি আবার ওষুধ বলে দেয় এখান থেকে, আমরা আবার লিখে নিয়ে আঙ্কেলকে প্রেসক্রিপশন দিয়ে পাঠাই দিই ওষুধ আনার জন্য, স্লাইন আনার জন্য। গ্রাম্য যে ডাক্তার আছে ওই আঙ্কেলকে আবার আমরা করি, মানে আগে থেকেই তো উনি জানতো। তারপর আসার পরে ওনাকে বলি যে আব্বু তো বাসায় নিয়ে আসছি আমরা, তা আঙ্কেল আপনি এসে আব্বুকে স্যালাইন লাগাই দেন, আব্বু শরীরটা খুব দুর্বল করতেছে। যদি তা না হয় তাহলে আমরা হসপিটালে অ্যাডমিট করবো, কারণ আমাদের যে নীলফামারী হাসপাতাল ছিল ওখানে আমার মামা ছিল, তো আমাদের পরিচিত লোক যেহেতু ছিল সেজন্যই তাড়াহুড়া করে দেশে নিয়ে যাওয়া, যেন ভালো একটা ট্রিটমেন্ট যেন আমরা পাই। তো এভাবে বলার পরে ডাক্তার তো স্লাইন নিয়ে আসতেছে, এই আঙ্কেলকে বলছে, আঙ্কেলও স্লাইন ওষুধ নিয়ে আসতেছে। তো কমিউনিটি ক্লিনিকের যে লোক ছিল আঙ্কেল, ওনাকেও বলছি আমরা, উনিও জানে। তো উনি বলছে যে দেখো আম্মু যদি বেশি সমস্যা হয় তাহলে তোমরা অটো ভাড়া করে ওনাকে হসপিটালে অ্যাডমিট করে দেবো। আচ্ছা ঠিক আছে। তো কথা বলার পরে আব্বুকে সুজি খাওয়াইলাম, সুজি খাওয়ানোর পর ওষুধ খাওয়ানো হলো। খাওয়াটা আমি একটু বাইরে এসে বসছি, যে সারা রাতে জার্নি করে আসছি, তো খুব ক্লান্ত লাগতেছে। আম্মু বলতেছে ঠিক আছে রেস্টে নিয়ে পরে কাপড় চোপড়গুলো আব্বু ধুয়ে দিব। তার মধ্যে আম্মু, আমি, আমার ভাই, আমার মানে আব্বুর কাছে গিয়েছি, কথা বলছি। আমার দাদি যায়নি, আমার দাদি বাসায় ছিল, আমরা 4 জনই বাসায়। আমার দাদি আবার অসুস্থ, ক্যান্সারের রোগী, আমার মাও অসুস্থ, তো আমার দাদি যায় না। তো পরে আমার বাবা আবার দাদির কথা বলে, উনি আমার শুধু আম্মুর কথা বলছে যে মা তোর মা কোথায়। তো পরে বাবু আবার বলছে যে আম্মু তো রান্না করতেছে, আম্মু আসতেছে, এইভাবে বলে। তো পরে আম্মু এসে কথা বলে আব্বার সাথে, কথা বলে, তার আমরাও থাকি এখানে, আব্বার সাথেই আছি। খাওয়ানোর পরে তো বাবু এসে বলতেছে আপু আব্বার না শরীরটা একটু কাঁপতেছে। আমি এসে বসছি, বলতেছে আব্বার শরীরটা কেন জানি কাঁপতেছে। আমি কই আচ্ছা তাই কাঁপতেছে? পরে গেলাম, বলতেছে আব্বু তোমার কেমন লাগতেছে? বলতেছে মা খুব গরম লাগতেছে।
পরে আমি আবার পাখা দিয়ে বাতাস করি বলতেছে খুব গরম লাগে, পাখা দিয়ে বাতাস করাতে একটু চুপ হয়। পরে স্লাইন খাওয়াইতে আম্মু আবার খিচুড়ি বসাই দিছিল, খিচুড়ি একটু খাওয়াই, আম্মু একটু খাও, 2 চামচ খাইলে শরীরটা একটু শক্তি হবে। পরে খিচুড়ি খাওয়াই মাথার কাছে বসে আছি, আব্বুর মাথার কাছে বসে আছি। তো হঠাৎ করে দেখি আব্বু মানে ডান পাশে মাথা করে আমি যে বোতল দিয়ে পানি খাওয়াচ্ছিলাম ওই বোতলটা আমার হাত থেকে নিছি আব্বু, নিয়ে বলছে তুমি একা খাবা? ওর বলতেছে ঢাকনাটা লাগাই দে। তারপরে আমি লাগাই দিলাম। তো আব্বু ওই বোতলটা হাতে নিয়ে ডান পাশে ঘুরেই দেখতেছি চোখগুলো উপরে করছে। তো আমি তো বুঝি নাই যে হয়তো আব্বু চলে যাচ্ছে। তো আম্মু মানে বোতলটা কেন নিল? আমি যে ওইটা দিয়ে আব্বুকে পানি খাওয়াচ্ছি খিচুড়ি খাওয়ানোর পরে তো আব্বু বোতলটা আমার হাত থেকে নিয়ে নিল, মানে কোনো কারণ ছাড়াই নিয়ে নিল। আচ্ছা, তা আমি বলতেছি আব্বু তুমি নিজে খাবা? পরে বলতেছে না ঢাকনাটা লাগাই দে, আমাকে বলতেছে ঢাকনাটা লাগাই দে। পরে আমি আবার ঢাকনাটা লাগাই দিলাম। লাগানোর পরে হাতে নিয়ে ডাইন পাশে ঘুরে নিজে মাথাটা ডাইন পাশে করছে, কেবলামুখী হয়ে পরে চোখ দুটা উপর দিকে করে কিছু মানে 1 মিনিটের মধ্যেই দেখতেছি নিঃশ্বাস নাই, কোনো কিছু নাই। তো মানে ওখানে আমার ভাইও দাঁড়ায় আছে, আম্মুও দাঁড়ায় আছে। আম্মু মানে খুব কান্নাকাটি করতেছে, ভাই তো মানে মেঝেতে পড়ে কান্নাকাটি করতেছে। আমি বুঝি না, আমি বলতেছি আব্বু আছে, তুমি এমন করে কান্নাকাটি করতেছো কেন? আব্বু তো আছে, আমার আম্মুকে বলতেছি। তো আম্মু আমার খুব কান্নাকাটি করতেছে, ঘরে চলে গেছে। আম্মু ঘরে গেছে, ঘর থেকে বলতেছে আল্লাহ ভিক্ষা দাও আমার স্বামীকে নিও না, এমন করে কান্নাকাটি করতেছে। তো আমার দাদি শুনে পরে আমার দাদি আসে দেখে যে আমার বাবা মারা গেছে। কত তারিখে ঘটলো এটা? এটা শুক্রবার 29শে মে। 29শে মে মানে এই 2020 সালের 29শে মে, যে সময় করোনাতে বাংলাদেশ একেবারে সেই সময়টাতে লকডাউন অবস্থায় আছে। লকডাউন অবস্থা, খুব আতঙ্ক ছিল সেই সময়, একদম প্রাথমিক পর্যায়ে। জি হ্যাঁ। আহা। পরে তো আমার ভাই খুব চিল্লাচিল্লি করতেছে, আম্মু চিল্লাচিল্লি করতেছে। পরে দেখেছে আব্বুর তো কিছুই নেই, নাড়ি ধরছি, হাতটা আমার হাত থেকে পড়ে গেল। আমি মাথার কাছে বসে আছি আব্বুর। তো পরে শ্বাসকষ্ট বা এরকম কোনো কিছু ছিল না, 1 মিনিটেই শেষ। আল্লাহু আকবার। আমি তো কখনো মৃত্যু দেখি নাই। আমি আবার মানে খুব ভয় পেতাম করতে, কেউ মারা গেলে, আমাদের আশেপাশে কেউ মারা গেলে আমি যেতাম না, খুব ভয় পেতাম। তো আমি ওই যে আব্বুর কাছেই বসে আছি, মাথাটা নিয়ে বসে আছি, আমি আর ওখান থেকে সরি না। আম্মু বলতেছে তোর বাবা তো নাই। তো আমি বলতেছি কি বলছে না, আমার বাবা আছে, আমার সাথে এখনই কথা বললো। তো দাদিমা আসে, আমি কই দেখতো দাদিমা পেটটা হাত দিয়ে দেখো তো। দাদিমা দেখেছে পেট নড়ে না, হাতও নড়ে না, কিছুই নড়ে না। পরে আমার দাদি পরে মাথা থেকে বালিশটা সরায় দেয়। সরাই দেওয়ার পরে তো আমার ভাই খুব কান্নাকাটি করতেছে। কিন্তু আমরা একটা জিনিস মানে লক্ষ্য করতে, কান্নাকাটি করতেছি তো দেখা যায় যে সাধারণভাবে মানুষ মারা গেলে বাড়ি ভর্তি হয়ে যায়, আমাদের আশেপাশে একদম নিশ্চুপ হয়ে গেছে, কোনো আওয়াজ নাই, কোনো দিকে কোনো আওয়াজ নাই, কিছু নেই। তো আমি হঠাৎ করে মানে ওইদিকে আমার মনে পড়ে যে আমাদের বাসাতে কোনো লোক নেই, কেউ আসতেছে না, ব্যাপার কি মানে এরকম দেখি। কিন্তু আশেপাশে যে কেউ কথা বলবে যে কি হয়েছে তোর বাবার, কি কেন কান্নাকাটি করতেছি, এরকমও কোনো লোক নাই। তো পরে আমি একটু মানে হই, তো আমি যে কাপড় চেঞ্জ করে নামাজ পড়বো, তো আম্মু বলতেছে যে আমি তো একটু জ্ঞান ছিল যে আব্বু তো চলে গেছে, আব্বুর জন্য এখন দোয়া কালাম পড়তে হবে। তারপর আম্মু বলে যে মা তোর আব্বুকে তো মানে পশ্চিম পাশে ছিল তো মাথা, যে ঘুরাইতে হবে, উত্তর পাশে করতে হবে। তো আমার ছোট ভাই আর আমি আমার আব্বুকে মানে খাটের উপরে ঘুরাই, নিচে নামাইতে পারিনি, আমরা খাটের উপরেই ঘুরানোর পরে বালিশ টালিশ তো সরাই দেওয়া হয়। সবচেয়ে কষ্ট লাগে মানে ওখান থেকে তো আমি চলে আসি, আব্বুর কপালে একটা চুমু খাই আমি। বাবা মার প্রতি ভালোবাসা কখনো প্রকাশ করা যায় না, কখনো বলাও যায় না যে মা আমি তোমাকে খুব ভালোবাসি। ট্রু এটা খুব ভয়ঙ্কর একটা কথা বলছেন, কখনোই আসলে বলা যায় না, অনেক অন্য ভয়ঙ্কর রকম একটা জড়তা কাজ করে, কিন্তু এটাই সত্য যে আমরা বাবা মাকে অনেক অনেক বেশি ভালোবাসি। আব্বুর কপালে আমি একটা চুমু খাই। তো ঘুরে দেওয়ার পরে ক্যাথা ছিল আব্বুর গায়ে, পরে আমার দাদি ক্যাথাটা সরাই দিয়ে বলতেছে পাতলা কাপড় ঢাকা দিতে হবে।
তো ওইখানে যে আমার একটা ওড়না নিয়ে আমার বাবার মানে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দেওয়া হয়। আমি ওই জিনিসটা দেখে চিৎকার করে বাসা রুম থেকে বের হয়ে আসি। মানে যতক্ষণ মাথাটা বের করা ছিল ততক্ষণ মানে তত বেশি ইয়া লাগতো না, যখন ঢাকা দেওয়া হয়ে গেছে পুরো মাথা থেকে পা পর্যন্ত আমার পুরো শরীর কাঁপা শুরু হয়ে গেছে। আমি যে এটা কি, আমার বাবা তো আমার সাথে এখনই কথা বললো, এটা কি হইলো। তারপরে একটু শক্ত হয়ে দেখতেছি তো আমাদের বাসায় কেউ আসতেছে না। আমার ছোট ভাইটা খুব কান্নাকাটি করতেছে, পড়ে যাচ্ছে বারবার, ওকে ধরছি, ওকে কোলে নিয়ে ও আমার মাথা কোলে দিছি, আমার ইয়াতে কোলে মাথা দিয়ে কাঁদতেছে, ওকে জড়ায় ধরে দুই ভাই বোনে কাঁদতেছি, কেউ আসতেছে না। পরে আমি বলতেছি তুই সবাইকে ফোন দিয়ে জানাবি না আমার বাবা মারা গেছে। তো ও সবাইকে ফোন দেয়, আমার চাচাকে ফোন দেয়, ফুবু খালা খালু যা আছে সবাইকে ফোন দিয়ে দিয়ে ও খবর দেয়। খবর দিয়ে বলে যে আমার বাবা তো মারা গেছে, আমার বাবা তো মারা গেছে, সবাইকে ফোন দিয়ে দিয়ে বলে। যদিও কেউ আসেনি, আমার ছোট ফুপাকে ফোন দেয়, ছোট ফুপা কেউ আসেনি করোনার ভয়ে? করোনার ভয়ে আসেনি। প্রিয় শ্রোতা, আর ঘটেনি তা না, আমি একটা স্যাম্পল আজকে আপনাদের সামনে প্রচার করছি যে একটা লোকের মৃত্যু হয়েছে, করোনাতে মৃত্যু হয়নি, তারপরেও করোনাকালীন সময়টাতে মার্চ এপ্রিল মেতে ওনারা কি ফেস করেছেন সেটা এই ভিডিওর একেবারে যে জায়গাটায় আমাদের আসা উচিত আমরা সেই জায়গাটার দিকে চলে এসেছি, আপনারা জানতে পারবেন। তারপরে কি হলো? তারপরে যে আমার ছোট ফুপাকে ফোন দিল, আমার ছোট ফুপা আমার চাচাকে ফোন দিচ্ছে, চাচা বলতেছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, আমি আসতেছি। তারপর আমার দুলাভাইকে তো ফোন দিচ্ছে, আমার দুলাভাই তখন যমুনা সেতু চলে আসছে। তো চলে আসার পরও আমার দুলাভাই আবার এখান থেকে ব্যাক করছে বাসায়, আবার আমাদের বাসায় চলে গেছে। কারণ দুলাভাই বুঝতে পারছিল যে গ্রামের অবস্থা ভালো না, হয়তো আমার শ্বশুরকে হয়তো বিপদ হতে পারে, বিপদ হতে পারে, দুলাভাই আবার ব্যাক করে। আমার আপু আবার ঢাকায় ছিল, ওকে ফোন দিয়ে বলানো হয়েছে। তো আমার হাজবেন্ড রেডি হয়েছে যাওয়ার জন্য। তো আমাদের দিক থেকে এক দাদা বলে যে আমরা তো দুপুরেই মাটি দিয়ে দিব, তোমরা আসে তো দেখতে পারবে না। শেষ পর্যন্ত ওদের যাওয়া হয় না। তো ফুপা বলে যে বাবা আমি তো যেতে পারবো না, আমাদের এখানে যাওয়া যাবে না। তো আমার ভাই সাথে সাথে মানে দাঁড়াই ছিল, পড়ে গেছে নিচে। কয়ে যদি আমাদের আত্মীয় স্বজন না আসে, পাড়া প্রতিবেশীও না আসে, তাহলে আমার বাবার কি হবে? বাবা তো দাফন কার্য করতে হবে, আমার বাবা তো মারা গেছে, ওনাকে তো আর ঘরে রাখতে পারবো না আমরা। তো এইভাবে ইয়ে করতে করতে আমার সিভিল সার্জন আমার এক মামা ছিল, অনেক সম্মান জানাই ওনাকে, অনেক ভালোবাসা। মানে মামার সাথে কথা বলি, আমি ফোন দিয়ে মামার সাথে কথা বলি, মামা যে এরকম এরকম আমার বাবা তো মারা গেছে। পরে মামা পরে ওইখান থেকে ডাক্তার পাঠায় দেয়, ওই যে ওই আঙ্কেলকে আরেকজন ডাক্তারকে পাঠায় দেয়। পরে ডাক্তাররা আসার পরে আমরা মানে ওইটা তো ভয় ছিল, সবচেয়ে বড় ভয় ছিল প্রশাসনের লোক আসলে যে আমার বাবাকে নিয়ে যায়, তো আমরা বাবাকে কোথায় পাবো। মানে ওইটা এত বেশি কাজ করতেছিল, আমরা দুই ভাই মানে উম্মাদ যেমন পাগল হয়ে গেছি যে আমার প্রশাসনের লোক আসলে যে আমার বাবাকে নিয়ে যায়, আমরা বাবাকে কোথায় পাবো। মানে ভিতরে অন্যরকম একটা ভয় কাজ করতেছিল। ডাক্তার যখন আসার পরে কথা বললাম, আমি সবকিছুই ওনাকে খুলে বললাম। পরে খুলে বলার পরে উনি বললো যে তোমার বাবা তো করোনা হয়নি মা, এটা তো করোনার কোনো সিমটম তো তোমার বাবার ছিল না। পরে প্রতিবেশী যারা আছে, পাড়া প্রতিবেশী সবাইকে ডাকে, মানে এ মাথা পুরাটাই উনি প্রতিটা বাড়িতে বাড়িতে যে ডাক দেয় যে আপনারা আসেন, আপনারা কেন এরকম করতেছেন, আপনারা আসেন, আমি পিপি দিব, আপনারা বের হন, আপনারা যান, ওনার স্বাভাবিকভাবে ওনার ইয়া করেন, দাফন কার্য করেন। ওনার বাবা তো করোনা হয় নাই, কিন্তু কেউ আসে না, কেউ বাসা থেকে বের হয় না। এবং অনেকেই আছে যে বাসা দেখা যায় যে রাস্তার সাইডে ওনাদের গেট ছিল, বা দেখা যায় বের হলে হয়তো আমাদের বাসা দেখা যাবে বা আমাদের খুলতে দেখা যাবে, ওনারা সবাই পিছনের দিকে গেট করে, মানে পিছনের দিকে গেট করে যেন সামনের দিকে আসতে না হয়। এমনকি সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে, এটা বলবো আমি পরে বলবো, এটা যার কারণে দেখা যায় যে ইসলামী ফাউন্ডেশনের লোকরা আসছিল, তারাও কষ্ট পাইছে অনেক। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছিল যখন আব্বুকে মানে গোসল করাবে, তা তো দেখা যায় যে খাল খুঁড়ে ওখানে খাটটা রাখতে হয়, তো কোদাল চাইছিল, কোদাল একটা কেউ দেয় নাই। কোদালটা দেয় না, একটা ছোট্ট কোদাল দিছিল, ওটা দিয়ে খুঁড়তে পারে না, অনেক কষ্ট করে কবর খুঁড়েছে না, কবর ওই যে নিচে যে মাটি খুঁড়ে খাট রাখে গোসল করায়। পরে ওইটা দিয়ে খুঁড়ে পরে খাট বসাইছিল। পরে এইভাবে করছে। তারপরে যে ডাক্তারকে সবকিছু বললাম আমি, বলার পরে উনি সবাইকে ডাক দিল, কেউ আর আসলো না, এবং আমাদের মানে একদম পুরো আমাদের পাড়া নিশ্চুপ হয়ে গেছে, মানে আশেপাশে কেউ নেই, কেউ মানে একটু কথা বলার মতন কেউ নেই।
তারপরে আমার ছোট ভাই, আমার যে ভাই, তো একসময় আমরা দুই ভাই বোনের ডিসিশন নিই যে কেউ তো আসবে না, তাহলে তুই আর আমি গোসল করাই। ওকে বলতেছি, আমরা দুই ভাই বোনে গোসল করে আঙিনার মধ্যে কবর করে মাটি দেই। দুই ভাই বোন এরকম ডিসিশন নিছি। তারপরে আমি ওকে বলতেছি তুই ছোট মামাকে একটু ফোন দে তো। ওকে বলতেছি ছোট মামাকে একটু ফোন দে তো। ওই তো বারবার ছোট মামাকে ফোন দিচ্ছিল। পরে শেষ পর্যায়ে ছোট মামা বলে যে বাবা আমি আসতেছি, ইসলামী ফাউন্ডেশন লোকদের কথা বলছি, ওরা আসতেছে, আমি ওদেরকে নিয়ে একবারে আসবো। তারপরে আমার বড় খালার বড় ছেলে, আল্লাহ ওনার ভালো করবে, আমার ছোট মামার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা, উনি ওই সময় আমাদের পাশে ছিল, আমার ছোট মামা। এবং মাহবুবুর রব্বানী মামা, যিনি ডাক্তার, এবং 14টা পিপি উনি দিছে, যে মামার কথা বলতেছি, রব্বানী মামা, উনি দিছে পিপিগুলা। তারপরে তো মামা কথা বলে পর ইসলামী ফাউন্ডেশন লোকদের সাথে কথা বলে, এবং কাপড় চোপড় যে খরচ টরচ হয় সবকিছু বড় খালার বড় ছেলে দেয়। মামা আসে। আর এদিকে আবার আমার ক্লাস ফ্রেন্ডের ফোন দিছিল, আমার ক্লাস ফ্রেন্ড আবার চরমনার যে গ্রুপ আছে, ও আবার বলতেছে যে আমি নিয়ে আসতেছি ওদেরকে। তো ওখানে আবার ভেজাল হয়েছে, পুলিশের সাথে মানে কথা বলতে হবে। পরে পুলিশের সাথে কথা বললাম, পরে ওনারা অনুমতি দেওয়ার পরে আমার ফ্রেন্ডের বাবা, তারপর আমার একটা খালু, দুজন খালু আসছিল, তারপরে আমার ফ্রেন্ডের বাবা, ফ্রেন্ড, ছোট মামা, এই কয়েকজন মানুষ আমাদের পাশে ছিল ওই সময়। তো ফার্স্ট টাইম আমাদের বাসায় তো চলে গেছে। পরে মামুন, মানে ওর নাম মামুন, আমার ফ্রেন্ডের নাম মামুন, বলতেছে যে রুমা নামাজ, এখন যেহেতু শুক্রবারের দিন ছিল সেদিন, কারণ নামাজ না পড়লে তোরা যেতে পারবে না, কারণ সবাই ইমাম এখানকার। পরে নামাজ পড়ে আস্তে আস্তে প্রায় 4টা বেজে গেছে। আচ্ছা, সকাল 8টায় মারা গেছে, 4টা বেজে গেছে। আমি আর এর মাঝখানে আবার দেখা যেহেতু আমাদেরকে ওনারাই এসে দাফন কাফন করেছেন, ওনারা এসে দাফন করেছেন, গ্রামের লোকজন আসলে কেউ আসে নাই? না, গ্রামের লোকজন কেউ আসে নাই। এবং এভাবে বলার পরে আমি আবার আমার ছোট ভাইকে বলি, ভাই তো বের হতে তো দিবে না নামাজ পড়ার জন্য, ওকে গোসল করায় বলি যে বাসায় তুই নামাজ পড়। আমিও গোসল করে নিয়ে নামাজ পড়ে, যেহেতু দেখা যায় যে সাধারণত মারা গেলে কোরআন শরীফ পড়া হয়, নামাজ কালাম পড়া হয়, আমাদের বাসায় তো কেউ নেই, আত্মীয় স্বজনও নাই, কিন্তু এই কাজগুলো তো আমাদের দুই ভাই বোনকেই করতে হবে। ওকে আমি গোসল করাই দিয়ে নামাজ পড়ানোর জন্য করে দেই, কোরআন শরীফ পড়তে বলি, আব্বার কাছে যে কোরআন শরীফ পড়ে, আমিও আবার নামাজ পড়ে যে কোরআন শরীফ বসে পড়তে পারতেছিলাম না, খুব কষ্ট হচ্ছিল, পারছিলাম না কোনো কিছু করতে। আমার মা বসেছিল, যে আমার বাবার মানে লাশের যে পাহারা থাকবে সে লোকটাও ছিল না, আমার মা বসেছিল দরজার সামনে, দরজার কাছে বসে বসে আমার বাবাকে দেখছিল, কারণ লাশের সাথে তো একজন লোক সবসময় থাকতে হয়। আমার মা বসেছিল। পরে আমরা দুই ভাই বোন গোসল করে যখন যাই, পরে মামা বলতেছে যে আসতে একটু সময় লাগবে। আমরা দুই ভাই বোন অস্থির হয়ে গেছি যে মামা তাড়াতাড়ি আসেন, আসরের আগে মাটি দিতে হবে, কারণ শনিবারে নিয়ে যাওয়া যাবে না। আমার বাবার মৃত্যু ভালো দিনে হয়েছে, শুক্রবারে হয়েছে, আমরা চাই না যে আমার বাবার আজাব হোক, অন্য দিনে হোক। পরে মামা বলতেছে বাবা অস্থির হইও না, আসতেছি। তো ফার্স্ট টাইম প্রথম আমাদের বাসায় ঢুকে আমার ক্লাস ফ্রেন্ড, ওর বাবা মামুন, ও সাধারণ পোশাকেই ঢুকে আমাকে সান্ত্বনা দেয়, আমাকে দেয়। ওকে দেখে মানে একজন মানুষ ঢুকছে, ওকে দেখেই মনে হয় যে অনেক শান্তি পাইছি, যে এত একটা অবস্থায় কেউ নাই আমাদের পাশে, খুব শান্তি লাগতেছে। ও আসছে পরে, তারপর ওকে মানে বললাম, তো বলতেছে কান্নাকাটি করিস না, লোক আসতেছে, এখন করা হবে। তো পরে আসছে, ও চরমনাই থেকে 4 জন আসছে, তারপরে ইসলাম ফাউন্ডেশন থেকে মামা নিয়ে আসছে লোক, করছে। যখন ইসলাম ফাউন্ডেশন লোক আসছে, আমাদের পাড়া থেকে পরে কয়েকজন যে কবর খুঁড়ছে, বাঁশ কাটছে, আমাদের পাড়া যে কয়েকজন লোক ছিল, ওনারা পিপি কিছু, ওরা তো মানে বাঁশ কাটছে বাইরে। আচ্ছা, বাইরে বাঁশ কাটছে। যারা কবর দিয়েছেন তারা পিপি পরে কবর দিয়েছেন? পিপি পরে ছিল যারা ইসলাম ফাউন্ডেশন লোক ছিল, আমার খালু এবং আমার ফ্রেন্ডের বাবা, তারা পিপি পরে গোসল করাইছিল, কিন্তু মানে পিপি পরা ছিল না, কারণ গোসল করানোর সময় ওনারা মানে আব্বু যে ডায়রিয়া ছিল, ওনারা চিহ্ন পাইছিল, কারণ পায়খানা পাইছিল আব্বুর প্যান্টে। তো ওনারা পরে গোসল করার সময় বলতেছে ওনাদের কথা তো মিল আছে, ওনার তো ডায়রিয়া হয়েছে, ওনারা এইভাবে বলে যে ওনার কথা তো মিল আছে, ওনার তো ডায়রিয়া হয়েছে। পরে ওনাদের কথা অনুযায়ী পরে এখানে সিভিল সার্জনে মানে কথা বলার পরে সাথে সাথে মামার মামা পরে আবার লোকের সাথে কথা বললো, এখান থেকে একটা লিখিত দেওয়া হয় যে ওনার ডায়রিয়াতে মৃত্যু হয়েছে, এবং ওনারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে, আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবো, লিখিত তো দেয়। তারপর ওরা যখন আসার পরে আব্বুকে নামাইলো, খাট থেকে নামানোর পরে গোসল করানোর পরে আব্বুর তো মানে ওখান থেকে খাট দেওয়া হয়নি, বাঁশের খাট বানানো হয়েছিল, বাঁশের খাটে করে আব্বুকে নিয়ে যাওয়া হয়।
তো গোসল টোসল করানোর পরে যখন আব্বুকে নিয়ে যায় কাপড় চোপড় পর্যন্ত বাসের খাটে নিয়ে যায়, তারপর ওই দৃশ্যটা দেখার পরে আমরা দুই ভাই বোন খুব কান্না করছি। এই যে আমরা দুই ভাই বোন যে ওইখানে ছিলাম এমন পাথর হয়ে গেছি, শেষ পর্যায়ে দুপুরের পর থেকে অত চিল্লাচিল্লি করছি, সকালের দিকে আমিও কান্নাও করছি, সবাইকে খবর দিয়েছি, কথা বলছি। দুপুরের পর থেকে আমাদের দুই ভাই বোনের চোখ দিয়ে পানি পড়ে না, মানে পাথর হয়ে গেছি এমন এক অবস্থা। তো আমাকে বলতেছে আপু আপু আমার চোখ দিয়ে যেন পানি ঝরতেছে না, তো সে বুকে যেমন জাম লেগে গেছে কেমন জানি। তো আমি বলতেছি একটু শক্ত হো ভাই, আমাদের পাশে তো কেউ নাই এখন, তবু করতে হবে। তো অনেক ভালোবাসা, অনেক সম্মান, অনেক শ্রদ্ধা হচ্ছে আমার ফ্রেন্ডের বাবা, আমার খালু দুজন আসছিল, মুসল্লিটাও তো কেউ ধরে নাই, আমার খালু দুজন এবং আমার ভাই দুলা ভাই এবং ফ্রেন্ডের বাবা, 6 জন মুসল্লি ধরছিল, আশেপাশে কেউ ছিল না। তারপরে যখন জানাজা যায়, যখন দেখছে যে লোক সবাই আসছে, গোসল করানো হয়েছে সব কিছু, তারপরে আস্তে আস্তে পাড়ার কয়েকজন লোক বের হয় মানে জানাজায় শরীক হওয়ার জন্য। আপনাদের যখন লাশটা কবরস্থ হয়েছে, এরপরে আপনারা নর্মাল ছিলেন? আপনাদের কাছে মানুষ আসতো নাকি? আপনাদের আসতো কাছে না, আসতো না? না। তারপরে শুধু আসতোই না এবং আমাদের সাথে খারাপ ব্যবহারও করা হয়েছে। তো মাটি দেওয়া হইলো আব্বাকে, তো মাটি দেওয়া হয়েছে, নিয়ে যাওয়া হইলো, নিয়ে যাওয়া আব্বাকে মাটি দেওয়া হয়েছে। তো মাটিতে ওই যে আমার ফ্রেন্ডের বাবা আর মানে আরেকটা খালু ছিল, ওরা নামাইছে দুজনে, খালু আমার নিজের খালু, তো ও দুজনে নামাইছে। তো আমার আব্বু 8 ঘন্টা ছিল, 8 ঘন্টার মধ্যে আমার আব্বু শক্ত হয়নি, মানে আব্বু যেদিকে মাথা, যেদিকে হাত, যেদিকে নড়া ছিল সেদিকে নড়ছিল। আব্বুর চেহারাটা অনেক সুন্দর ছিল। তো হুজুরা বলতেছে যে তুমি কান্নাকাটি করো না, তোমার আব্বু তো খুব ভালো মৃত্যু হয়েছে। তো এবং কবর টবর দেওয়ার পরে যে মাটি, যে হাংরা বিছানার মাটি দিছে, তো আমার ছোটো ভাই তো প্রথমে মাটি দিছে এবং প্রতিবেশী যারা আছে তাদেরকে বলতেছে মাটি দেওয়ার জন্য, মাটিও দিবে না, মানে মাটি দিতেও ওরা ভয় পাচ্ছে, এমন এক অবস্থা। পরে এরকম করার পরে মানে বেশি মাটি দেওয়া হয়, মাটি দেওয়ার পরে আসা হয়। তো যেহেতু আমাদের লিখিত দিছিল আমরা স্বাভাবিক বের হতে পারবো, তো ওই এক অবস্থায় বের হওয়ার তো কোনো কথাই নেই। তো আমার বাবার এই যে কবরস্থানটা ঘিরার জন্য তো লোককে খবর দেওয়া হয়েছিল, পরে উনি আবার বাঁশ কেটে ঘিরবে, তাও বাবুকে ডাকছিল যে আসার জন্য। তো ও গেছে, যাওয়ার পরে বাসায় যখন আসে, ওকে মনে হয় বাইরে কেউ দেখছিল ফজরের নামাজের পরে, তো জিয়ারত করে ও কথা বলে আসছে। তো ওই দাদাটা খুব খারাপ ব্যবহার করে ওর সাথে, এই তুই বের হয়েছিস কেন, তোকে কে বের হইতে বলছে, মানে খুব খারাপ ব্যবহার করে। তো আমরা কোনো উত্তর দিই না। কিন্তু এই 14 দিন যে আমাদের লকডাউন দিয়েছে, 14 দিন আমার ছোট মামা যাতায়াত করছে, উনি তো সব কিছু করছেই, এবং উনি মানে এই 14 দিন যাতায়াত করছে, মামানি জানতো না, ছোট মামানি জানতো না, যাতায়াত করছে, আমাদের ফলমূল ওষুধ থেকে শুরু করে সব কিছু উনি করছে। বলছে যে আমাকে যদি করোনা ধরলে ধরবে, সমস্যা কি, এই জন্য কি আপন মানুষের পাশে থাকবো না। এবং এই 14 দিন আমার মেজো ফুপু আসছিল আপা মারা যাওয়ার পরে, বাসায় ঢুকে নেই, বাইরে থেকে কান্নাকাটি করে চলে যায়। এবং 2 ফুপু তো আসেই নেই, 2 ফুপু পরে 14 দিন পরে আসছিল। আমি আপনাকে প্রশ্নটা করতে চাই, আমি জানি এটা খুবই হৃদয় বিদারক, এটা ইট ক্যান বি এক্সপ্লেইন, হয়তো এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বাংলাদেশে, এবং সেটার বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে এসছেও। আপনি গল্পটা কেন বললেন আজকে রেডিওতে এসে? বলার একটাই কারণ, প্রথমত বলতে চাই, আমার বাবা তো বড় ছেলে ছিল, এটা বলতে চাই, বড় ছেলেদের সংসারে একটা অনুদান থাকে, একটা অবদান থাকে, হ্যাঁ। আর করোনাকালীন পরিস্থিতি এটা বলা এই কারণ যে আমরা সচেতন অবশ্যই থাকবো, কিন্তু সচেতনতা অবলম্বন করে আমরা মানুষের পাশে থাকবো, অমানবিক যেন না হই, আমরা মানবতার জন্য হারিয়ে না ফেলি, অমানবিক যেন না হয়। যে আমি এত সচেতন থাকছি, একজন মানুষ মরে যাচ্ছে বা একজন মানুষ মারা গেছে, আমি তার দাফন কার্য করতেছি না বা আমি তার পাশে থাকতেছি না, আমরা কাছে যে যদি করতে না পারি, আমরা দূরে থেকে হেল্প করবো। যে আমি যে ফোন দিয়ে সব ম্যানেজ করছি, পুলিশ ডাক্তার, তারপর দেখা যায় এই কাজগুলো কিন্তু আমাদের পাড়ার লোক করতে পারতো, ইসলামী ফাউন্ডেশনের লোকদের কথা বলতে পারতো, ওনারা করতে পারতো, কিন্তু ওনারা করে নাই। ওরা 4টা পর্যন্ত ওরা এই অবস্থায় ছিল। আমরা বাসায় 2 ভাই বোন শুধু মানে চিল্লাচিল্লি করছি, দৌড়াদৌড়ি করছি, ফোন দিছি, এখানে দিছি, ওখানে দিছি, সারাক্ষণ দেখা যায় যে আমার বাবা যে মারা গেছে, ওনার দাফন কার্য নিয়ে আমরা 2 ভাই বোন উন্মাদ হয়ে গেছি, এত কষ্ট পাইছি। ভয়ঙ্কর। আমি শেষবেলায় এসে শুধু একটা কথাই বলতে চাই ওনার সঙ্গে, যে মৃত্যু অবধারিত। জন্মেছেন মানে হচ্ছে জন্মের পর থেকে প্রত্যেকটা সেকেন্ড আপনি মৃত্যুর দিকে দৌড়াচ্ছেন। এই যে আমি কথা বলছি, এমনও হতে পারে এটাই আমার শেষ অনুষ্ঠান। এই যে আপনারা দেখছেন, আপনারা শুনছেন, এমনও হতে পারে এটাই আপনার শেষ দেখা। 10 মিনিট পরে হয়তো আপনি নেই, কিংবা এটাই হয়তো আপনার শেষ নিঃশ্বাস। নোবডি নোজ কে কখন শেষ নিঃশ্বাসটা ফেলবে। কিন্তু এক্সিটটা খুব সম্মানের হওয়া জরুরি, খুব জরুরি। আমরা
যাই কিছু করি না কেন জীবনে, আমাদের জীবনে অনেক ভুল আছে, অনেক পাপ আছে, অনেক পুণ্য আছে, সবকিছু মিলিয়েই আমরা মানুষ। নোবডি, পৃথিবীতে এমন কেউ নেই যে পাপ ছাড়া, পৃথিবীতে এমন কেউ নেই যে যার জীবনে ছোটখাটো কোনো পুণ্য নেই, সবার জীবনেই আছে। কিন্তু এক্সিটটা খুব সম্মানের হওয়াটা জরুরি। মানব জীবন অর্থবহ না হলে, মানুষ হিসেবে দুনিয়াতে আসার পরে জীবনটা যদি অর্থবহ না হয়, তাহলে এর চাইতে মানে একটা জীবন ভয়ঙ্করভাবে অপচয় ছাড়া কিছুই না। সৃষ্টিকর্তা পৃথিবীতে আমাদের প্রত্যেককে পাঠিয়েছেন কোনো না কোনো কিছু করার জন্য। আমি ক্যামেরার এপাশে আছি, যারা আমাকে দেখছেন না, তাদের সবার জন্যই বিনীতভাবে রিকোয়েস্ট করতে চাই, যে যার জায়গাতে আমরা আছি না কেন, সবাই যেন মানবিক মানুষ হওয়ার চেষ্টা করি। আপনার সামনে যে কোনো ধরনের ঘটনা, দুর্ঘটনা কিংবা কোনো সাহায্য প্রার্থী মানুষ মানেই হচ্ছে আপনার জীবনে একটা চরমতম সুযোগ মানবিক মানুষ হওয়ার। তো এই সুযোগটা সবার জীবনে ঘটে না। হ্যাঁ, সৃষ্টিকর্তা আপনাকে সুযোগ দিচ্ছেন মানবিক মানুষ হওয়ার, সৃষ্টিকর্তা আপনাকে সুযোগ দিচ্ছেন পুণ্য কামানোর, সেই সুযোগটা হাতছাড়া করা চরম বোকামি। আমাদের সমাজে এর চেয়েও হয়তো ভয়ঙ্কর রকমের পরিস্থিতিতে আমাদের জীবনে পড়তে হতে পারে, করোনার চাইতেও। কিন্তু আমরা যদি মানবিক মানুষ হই, আমরা যদি মানুষের জীবনটা আসলে কেন, সেই অর্থটা যদি খুঁজে পাই, তাহলে নিঃসন্দেহে সেই ভয়াবহতম পরিস্থিতিও আমরা খুব সহজে মোকাবেলা করতে পারবো। আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনার বাবার জন্য দোয়া করি আমরা সবাই মিলে, তিনি জান্নাতবাসী হোক। আর আপনি যে এই কষ্ট নিয়ে আমাদের সঙ্গে এসেছেন শেয়ার করার জন্য, মানুষকে হ্যাঁ, আরো সচেতন কিছু করার কথা জন্য।